সংসদের শূন্য পদ দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি। ইসির বিশেষ অধিবেশন নয়, সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই হবে নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। সেমিকন্ডাক্টরের কাঁচামালের শুল্ক মওকুফ ও প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর। হাইটেক পার্কের আধুনিকায়ন সহ বায়োটেক পার্কের পরিকল্পনা। এবং শাপলা চত্বর হত্যা মামলা শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা চিফ প্রসিকিউটরের। আমন্ত্রণ চ্যানেলের দেশের কথায়, সাথে আছে আমি লিমা তালুকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সংবিধান সম্মত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। সংবিধানের 123 অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী জাতীয় সংসদের 350 জন সংসদ সদস্যের ভোটাধিকারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ভোটার তালিকা চূড়ান্ত শেষে দ্রুতই তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। প্রার্থী একাধিক হলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় আগামী রোববার বা তার পরবর্তী দিনগুলোতে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে ইসি। খুব দ্রুত সময়ের মধ্যেই দেশবাসী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল জানতে পারবে বলে জানিয়েছে কমিশন। এদিকে আজ রাজধানীর শিরডাব মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিশেষ অধিবেশন থেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23 জুলাই, 24 জুলাই। গতকাল 24 জুলাই ছিল। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালে সব ধরনের ট্যাক্স বা শুল্ক মওকুফ ও বিশেষ প্রণোদনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, রফতানি আয়ে নগদ প্রণোদনার উদ্যোগ এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান রাখা হয়েছে। বিদেশের সফল বাংলাদেশি পেশাজীবীদের দেশের সমৃদ্ধিতে যুক্ত করা এবং এটিকে সম্মিলিত জাতীয় মিশন হিসেবে গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ট্যাক্স ছাড়ের পাশাপাশি হাইটেক পার্কগুলোর আধুনিকায়ন এবং একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্টআপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে, যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে। 2013 সালের 5 মে শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দাখিল ও আনুষ্ঠানিক বিচার কার্যক্রম সোমবার শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ তিনি এ তথ্য জানান। এর আগে গত 19 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 41 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের তালিকায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ একাধিক উচ্চ
পদস্থ কর্মকর্তা ও ব্যক্তিত্ব রয়েছেন। ইতিমধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু সহ বেশ কয়েকজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত অনুসারে শাপলা চত্বর কেন্দ্রিক এ ঘটনায় ঢাকা সহ 4 জেলায় মোট 58 জন নিহত হন। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা অর্জনের প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চাইছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ম্যানিলায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন TAC এর 50তম বার্ষিকী অনুষ্ঠানে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, নার্সিং, চিকিৎসা, পর্যটনের ভিসা সহজীকরণ ও পরিবার পুনর্মিলন সহ অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়া দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানেও ফিলিপাইনের সমর্থন কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশীয় এই আঞ্চলিক জোটের সঙ্গে সম্পর্ক গভীর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতেই মূলত বাংলাদেশ ও মর্যাদা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা দেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় আরও 239 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। ফলে এবছর মোট আক্রান্ত 12,000 ছাড়িয়েছে এবং মোট মৃত্যু হয়েছে 19 জনের। অন্যদিকে 24 ঘন্টায় নতুন 950 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,22,150 জনে। এ সময় হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 805 জনে। এদিকে বিভাগীয় পর্যায়ে বরিশালে হামের প্রকোপ চরম আকার ধারণ করেছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান সংকটে মেঝেতেও রোগী ভর্তি। বরিশালে চলতি বছরে মোট ভর্তি 11,764 জন রোগীর মধ্যে 54 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে 3,000 ছাড়ানো ডেঙ্গু আক্রান্তে মারা গেছেন 3 জন। স্বাস্থ্য বিভাগ উভয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথা জানিয়েছে। মুখে ঘা একদম ছড়ে গেছিল, থ্যাপলাই গেছিল মুখ। এখন মুখে ওষুধ দেওয়াতে একটু স্বাভাবিক মানে খাইতেছে। প্রচন্ড জ্বর এবং কাশি, ঠান্ডা এটা থাকার কারণে আবার হসপিটাল যখন নিয়ে আসছি, আসার পরে ডাক্তারকে ভর্তি লাগছে। মুখে ঘা হয়েছিল, কিছু খাইতে পারে নাই। আমি 7 দিনের দিন হসপিটাল ভর্তি হয়েছি। তারপরে যে ভালো চিকিৎসা হয়েছে, এখন ভালো। বলা না নিয়ে 3 ভাবে এই জায়গায় নিয়ে আসছি যে এই জায়গায় পরীক্ষা নিকা দিকা কেমন হয়। পরে এই যে আয়সা চলতে আসছে চিকিৎসা, আগে থেকে মোটামুটি সুস্থ আছে। বাচ্চার গায়ে দানা দানা লাল বিছে জ্বর হয়েছে, তো হাসপাতাল ভর্তি হয়েছি, সেখান থেকে এখানে পাঠিয়ে দিছে। প্রথমে গায়ে লাল ডোর দাগ ছিল, ওই ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাম হয়েছে। আমার মান্ডারিয়া তো চিকিৎসা নাই, তারপর শেরে-ই-বাংলা পাঠাই দিচ্ছে ওখান থেকে। আমার বাচ্চার ঠান্ডা, কাশ আর নিউমোনিয়ার কিছু আংশিক সমস্যা আছে, এই জন্য। এই ছেলেকে হামরোগ ধরা পড়ছে, এসে 1 সপ্তাহ, কালকে আর কি ডাক্তার দিছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সেখান থেকে তিনি জানাচ্ছেন হাম এবং ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লিমা। প্রতিদিনই বাড়ছে সারা দেশে হাম এবং ডেঙ্গু রোগের সংখ্যা। আমার পিছনে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডটি হচ্ছে হাম এবং ডেঙ্গু রোগের একটি ওয়ার্ড। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কুয়েত মৈত্রী হসপিটালে। এই হসপিটালে এখন পর্যন্ত হামের রোগী ভর্তি আছেন 30 জন এবং ডেঙ্গু রোগী ভর্তি আছেন 14 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে 950 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মাস থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 1,22,150 জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানিয়েছেন চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছে 10,857 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 60.9% পুরুষ এবং 39.1% নারী। এই বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি সময় মতো টিকাদান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে রাজধানীর কুয়েত মৈত্রী হসপিটাল থেকে সর্বশেষ। লিমা।
জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম ডেঙ্গু নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ধন্যবাদ লিমা। এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের ওয়ার্ডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হামে আক্রান্ত শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ এতটাই বেশি, বেডের পাশাপাশি মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 11,764 জন শিশু এবং এই পর্যায়ে 54 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 39 জন শিশুর মৃত্যু হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর বরিশাল বিভাগে ডেঙ্গু রোগের সংখ্যা বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 3000 ছাড়িয়েছে এবং মোট 3 জনের মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন, হাম এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। লিমা, এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ওমর ফারুক। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বর্তমানে শুধু কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে থাকলেও সিলেট অঞ্চলে আগামী 3 দিনে পরিস্থিতি আরও উন্নত হতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় উত্তরাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে পারে। অন্যদিকে উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় সাময়িক স্বস্তি ফিরলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। রংপুরের গঙ্গাচড়াতে তিস্তার স্রোতে নোহালী ইউনিয়নের 36টির বেশি পরিবার ভিটে মাটি হারিয়েছে। ঝুঁকিতে রয়েছে ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিস্তা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। এই কমার কারণে আশেপাশে যে আবাদি জমি সহ বসতবাড়ি যেগুলো আছে এগুলো ভাঙতে শুরু করবে, এই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য। যখন পানি কমে যায়, পাহাড়ি ঢল এবং পানি কমার কারণে যে আমাদের আবাদি জমি যেমন তরকারি, মরিচ, পাট, এই জমিগুলা ভাঙা শুরু করে, তার সাথে বসত বাড়ি ভাঙা শুরু করে। যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে তিস্তাপাড়ের মানুষ সার্বিকভাবে উন্নত হবে এবং তাদের জীবনযাত্রার মান অত্যন্ত সুন্দর হবে। দর্শক, রংপুর থেকে নদী ভাঙন নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। জি লিমা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের তিস্তা নদীর উপরে। আপনাকে যদি একটা জিনিস জানিয়ে রাখি যে কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটা কিন্তু 2-1 দিন থেকে নাই। এ কারণে কিন্তু তিস্তা নদীর পানি শুধু নয়, তিস্তা, আখিরা সহ ধলেশ্বরী, যমুনাশ্বরী, যার যতগুলো নদী আছে রংপুরে ছোট বড় সব নদীতেই কিন্তু পানি এখন কমতির দিকে। আপনাকে আরেকটা তথ্য যদি আমি দিয়ে রাখি যে পানি কমতির সাথে সাথে কিন্তু কৃষকের যে দুর্ভোগ সেটা কিন্তু তাদের চোখের সামনে ভেসে উঠতেছে। অন্যদিকে কিন্তু তিস্তাপাড়ের মানুষ কিন্তু আতঙ্কে আছে যে এই পানি যখন আরো একটু কমবে তখন কিন্তু ভাঙ্গনের চিত্রটা কিন্তু তাদের চোখে আসবে। তাদের কিন্তু বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমিগুলো কিন্তু কেড়ে নেবে এই তিস্তা। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে আপনাকে শুধু তিস্তা নয়, তিস্তার নদীর পার্শ্ববর্তী যে নদীগুলো আছে সেই নদীগুলোর পাড়ে যে কৃষকের স্বপ্নগুলো নদীর এই পানি, বৃষ্টির পানি বা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে, সেই কৃষকগুলোও কিন্তু হতাশার মধ্যে আছে। তবে রংপুরের জেলা প্রশাসকের তরফ থেকে কিন্তু বন্যা কবলিত এলাকাগুলো, বিভিন্ন এলাকায় কিন্তু পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসাররা এবং পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ড কিন্তু তারা কিন্তু বলেছেন যে যে জায়গাগুলোতে ভাঙ্গন সৃষ্টি হবে বা ভাঙ্গনের মুখোমুখি হবে সেই জায়গাগুলোতে তারা তাৎক্ষণিক জিও ব্যাগ দিয়ে বা বড় ধরনের কিছু করা হলে তাহলে টেন্ডারের মাধ্যমে দ্রুত সেখানে ব্যবস্থা নেবে, এমনটি কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডে এমন তথ্যও দিয়েছেন। তবে রংপুরে বন্যার পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক এবং নদ নদীর পানি কিন্তু এখন নিম্নমুখী। লিমা, ধন্যবাদ রবিউল আপনাকে। বাংলাদেশের সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। দিনাজপুরের বিরামপুর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অন্তত 15 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ভোরে বিরামপুরের
কিয়ার মোহাম্মদপুর সীমান্তে 8 জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুশিনের চেষ্টা করা হলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তা আটকে দেয়। তারা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় রয়েছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্তে ভোর 5:30টার দিকে 4 জন পুরুষ ও 2 জন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের 59 বিএসএফ। বিজিবির 58 ব্যাটালিয়নের দৃঢ় বাধায় তা ব্যর্থ হয়। ওই 6 জন বর্তমানে ভারতীয় অংশে অবস্থান করছে। উভয় সীমান্তে বিজিবির টহল ও সতর্ক অবস্থান জোরদার করা হয়েছে। দর্শক, দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত থেকে সহকর্মী মোহাম্মদ নূর ইসলাম জানাচ্ছেন পুশিন নিয়ে সবশেষ খবর। জি লিমা, এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তের ভাইগড় যে বিওপি আছে, সেই ভাইগড় বিওপির আন্ডারে যে খেয়ার মাহমুদপুর গ্রাম আছে, আমরা কিন্তু এখানে অবস্থান করছি। এখানে আজ ভোর রাত থেকে কিন্তু বিএসএফ 9 জন নারীকে পুশিনের চেষ্টা করে। এ সময় কিন্তু যে স্থানীয়রা আছে, স্থানীয় এবং বিজিবির বাধায় কিন্তু বিএসএফ কিন্তু পুশিন করতে পারেনি। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু যে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে তারা কিন্তু বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের 10 গজ ভিতরে রয়েছেন। এখন কিন্তু যে পিলার রয়েছে বাংলাদেশের সীমান্তে, যে পিলারটি রয়েছে 291 সাব পিলার 20S, এই সীমান্তে কিন্তু বিজিবি কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং ভারতে কিন্তু বিএসএফ অবস্থান করছে। আমরা যেমনটি জানতে পেরেছি এখানে এসে যে এই 9 জন নারী কিন্তু ভারতের রাজস্থান থেকে তাদেরকে আনা হয়। তারা বিভিন্ন জায়গায় কাজ করতেন বলেও আমরা জানতে পেরেছি এবং এখানে তারা কিন্তু এখনো শূন্য রেখায় অবস্থান করছে। বিজিবির যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু আমাদেরকে জানায়নি। লিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নূর ইসলাম। চট্টগ্রামের আনোয়ারায় 27 জুলাই চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। শিল্পায়নের গতি বাড়ানো ও বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে গৃহীত এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে একটি সাব লিজ চুক্তি স্বাক্ষর ও ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করা হবে। 783 একর জমিতে G2G ভিত্তিতে গড়ে ওঠা এ অঞ্চলের সহায়ক অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা, যার মধ্যে 2,467 কোটি টাকা ঋণ দিচ্ছে চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। 2027 থেকে 2031 সাল মেয়াদী এ প্রকল্প চালুর মাধ্যমে প্রায় $500 মিলিয়ন বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হবে এবং 1 লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, যা চট্টগ্রামকে আধুনিক শিল্প হাবে পরিণত করবে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বেড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের টাঙ্গন নদীতে, আর এর সঙ্গে বেড়েছে ভাঙনের তীব্রতা। নদী গর্ভে বিলীন হতে শুরু করেছে বসত ভিটা, ফসলি জমি, ফলের বাগান ও গ্রামীণ সড়ক। হুমকির মুখে নদী পাড়ের বিস্তীর্ণ জনপদ। ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার। পীরগঞ্জ থেকে সহকর্মী বিষ্ণুপদ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বর্ষায় বৃষ্টি আর উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে টাঙ্গন নদী, আর স্রোতে ভেসে যাচ্ছে নদীপাড়ের মানুষের স্বপ্ন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের বাজার দেহা, কোষাবন্দর ও বৈরচুনা ইউনিয়নের মাধবপুর এলাকায় তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই একটু একটু করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, বাগান ও চলাচলের পথ। ভিটে মাটি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে শত শত পরিবারের। বন্যা ওঠার পরে ভাঙতে ভাঙতে একদম রাস্তা পর্যন্ত ভাঙা পড়ে যাচ্ছে। আমার কবরস্থানটা ওটাও ভাঙা পড়ে যাচ্ছে। বাড়িও ভাঙে যেতে পারে, আমরা খুব আতঙ্কতে থাকি, ঘুমাইতে পারি না। ভাঙতে আমার বাড়ির কাছে চলে আসছে, যে রাস্তাতে আমার বাইরে বাড়ি। আবাদি জমি ভাঙে গেছে, পাশে কবর বাড়ি ছিল, কবর বাড়ি ভাঙে যাচ্ছে, আম বাগান ছিল, এগুলা ভাঙে যাচ্ছে, সবকিছু ভাঙে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে এখানে শান্তি মতো ঘুমাইতে পারতেছি না, দুশ্চিন্তায় খাইতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না। গত কয়েক বছরে একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছে কোনো কোনো পরিবার। সাময়িক সুরক্ষার পাশাপাশি টাঙ্গনের ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা আতঙ্কের মধ্যে আছি, কোন সময় আমাদের রাত্রে হোক দিনে হোক নদী ভাঙা পড়ে যায়। আমরা তো কোথায় থাকবো?
থাকবো, আমার মত থাকবার মতন জায়গা নাই, নিকলিবার মতন জায়গা নাই, কাঙ্করতে নিকলিব, ভিটা বাড়ি কিনবার মতন আস্থা নাই। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলে আমরা খুবই উপকার হব আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙনপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে, ভাঙন রোধে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। একই সঙ্গে ভাঙন কবলিত এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দিলেন এই কর্মকর্তা। আমরা ওই ভাঙনের প্রতিবেদনটা আমরা অনুমোদনের জন্য পাঠাচ্ছি জরুরি খাত বাস্তবায়নের জন্য। হয়তো খুব শীঘ্র অনুমোদন পেয়ে যাবো। একটা যেমন প্রায় আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি, বাজার দেখা যে জায়গাটা কুশারানীগঞ্জ, আর বাকিগুলো আশা করছি ক্রমান্বয়ে আমাদের ভাঙনের যে আমরা অনুমোদন পাবো, এটা আমরা বস্তা দিয়ে আমরা ভাঙন করতে পারবো। ভাঙন রোধে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আপৎকালীন হিসেবে জিও ব্যাগ, যেটাকে আমরা সিনথেটিক ব্যাগ বলি, এবং এই সিনথেটিক ব্যাগগুলো নিক্ষেপ করা হবে এই ভাঙন জায়গাগুলোতে, যাতে করে সাময়িকভাবে ভাঙনটা থেমে যায়। এবং পরবর্তীতে এখানে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্পের বাস্তবায়ন হলে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং ভাঙন থেকে রক্ষা পাবে। ভিটে মাটি সহায় সম্বল রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা টাঙ্গন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক। বাংলাদেশের মানুষের কাছে আন্তর্জাতিক মানের আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবার তথ্য তুলে ধরতে থাইল্যান্ডের থুনবুরি বাংরুংমুয়াং হাসপাতাল ঢাকায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে একটি অভিজাত রেস্তোরাঁয় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালটির উচ্চ পদস্থ কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন হাসপাতালের বাংলাদেশ মার্কেটিং কোঅর্ডিনেটর মালবিকা রহমান জেনিফা। আয়োজকরা জানান, উন্নত চিকিৎসার জন্য থুনবুরি বাংরুংমুয়াং হাসপাতাল আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে আসছে। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক হাসপাতালের তুলনায় এখানে চিকিৎসা ব্যয়ও তুলনামূলকভাবে সাশ্রয়ী বলে জানান তারা। মালবিকা রহমান জেনিফা জানান, বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা গ্রহণ আরও সহজ ও সমন্বিত করতে হাসপাতালটির অফিসিয়াল পার্টনার হিসেবে থেকে টিম কাজ করবে। এর মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট, ভ্রমণ ও চিকিৎসা সংক্রান্ত সমন্বয় সহ বিভিন্ন সেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নর্মালি বাংলাদেশের মানুষ ব্যাংকক সম্পর্কে কমন কিছু হসপিটালকেই চেনে। আমি যদি না জানাই মানুষ কিভাবে জানবে? এই জন্য বাংলাদেশে আমাদের আশা, সেমিনার করা, সবাইকে জানানো যে থুনবুরি বাংরুংমুয়াং একটা হসপিটাল আছে, ইন্টারন্যাশনাল হসপিটাল, এবং এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে সব রকমের চিকিৎসা পাওয়া যায়। যেহেতু অনেক সময় একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়, তারা যখন চিন্তা করবে দেশের বাইরে যাবে, অবশ্যই যেন থুনবুরি বাংরুংমুয়াং হসপিটাল ব্যাংককে যেটা আছে আমাদের কথা মনে করে। রাজধানীর উত্তরা IES স্কুল অ্যান্ড কলেজের জুলাই শহীদদের স্মরণে তুলিতে জুলাই 2026 শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষার্থীদের আঁকার ছবি ঘুরে দেখেন। তিনি বলেন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও অস্তিত্ব রক্ষায় এই ইতিহাস বুকে ধারণ করতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া হবে, তবু জুলাইয়ের চেতনা হারাতে দেওয়া হবে না। শহীদ জাবের ইব্রাহিমের মা ও উত্তরার জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক সংসদ সদস্য রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। চ্যানেলস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। রাষ্ট্রপতির শূন্য পদ দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির বিশেষ অধিবেশন 9 সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই হবে নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। সেমিকন্ডাক্টরের কাঁচামালের শুল্ক মওকুফ ও প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর। হাইটেক পার্কের আধুনিকায়ন সহ বায়োটেক পার্কের পরিকল্পনা। শাপলা চত্বর হত্যা মামলা শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা চিফ প্রসিকিউটরের। ফের সীমান্তে পুশিনের চেষ্টা, বিএসএফের 15 জনকে রুখে দিল বিজিবি, সীমান্তে কড়া নজরদারি। এবং টাঙ্গনের তীব্র ভাঙনে পীরগঞ্জে আতঙ্ক, বসত ভিটা ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধের দাবি নদীপাড়ের মানুষের।
এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।